আকাশের রং বুঝি বারবার বদলায়, কখনো নীল, কখনো হলুদ, কখনো আবার টকটকে লাল। মাঝে মাঝে যখন সাদা কালো মেঘগুলো ইতিউতি ছড়িয়ে থাকে আর সোনালি সূর্যের আভা ঈষৎ বাঁকা হয়ে সহস্র মেঘের গায়ে লুটিয়ে পড়ে, তখন মনে হয় এর রং একটি নয়, অনেক। এখন আকাশের কোনো রং নেই, আছে বৃষ্টি, একটানা বর্ষণ। সেই সকাল থেকে শুরু হয়েছে, তবু থামবার কোনো লক্ষণ নেই। রাস্তায় এক হাঁটু পানি জমে গেছে। অতি সাবধানে হাঁটতে গিয়েও ডুবন্ত পাথর নুড়ির সঙ্গে বার কয়েক ধাক্কা খেয়েছে কাসেদ। আরেকটি হলে একটা সরু নর্দমায় পিছলে পড়তো সে। গায়ের কাপড়টা ভিজে চুপসে গেছে, মাথার চুলগুলো বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। শীতে কাঁপতে কাঁপতে যখন বাসায় এসে পৌঁছল কাসেদ, তখন জোরে বাতাস বইতে শুরু করেছে। বোধহয় ঝড় উঠবে আজ, প্রচণ্ড ঝড়। ভেজানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে কাসেদ দেখল ছোট একখানা পিঁড়ির ওপরে বসে চুলোয় আঁচ দিচ্ছে নাহার। মা তসবি হাতে পাশে দাঁড়িয়ে কি যেন আলাপ করছে। ভেতরে আসতেই অনুযোগে ভরা কণ্ঠে মা বললেন, দেখো ভিজে কি অবস্থা হয়েছে, দেখো কি দরকার ছিল বৃষ্টিতে বেরোবার। কাসেদ কোনো উত্তর দেবার আগেই মা আবার বললেন, ঠান্ডা লেগে তুমি একদিন মারা যাবে, এই বলে দিলাম। দেখো তুমি একদিন বৃষ্টিতে ভিজেই মারা যাবে। কেন মিছিমিছি চিন্তা করছো মা? ভেজাটা আমার গা শোয়া হয়ে গেছে, দেখো কিচ্ছু হবে না। না, হবে না। যেদিন অসুখ করবে সেদিন টের পাবে। সহসা কি মনে পড়তে খানিকক্ষণ চুপ থেকে মা শুধলেন, ছাতাটা কি করেছো শুনি? তাই তো মা, ছাতাটা। কাসেদ ইতস্তত গলায় জবাব দিল, ওটা সেদিন অফিস থেকে এক ভদ্রলোক নিয়ে গেছেন, তার কাছ থেকে আর আনা হয়নি। যা ভেবেছিলাম। নাহারের দিকে এক নজর তাকিয়ে নিয়ে মা বিরক্তির সঙ্গে বললেন, তোর দিন যাবে কেমন করে আমায় বলতো? আজ এটা কাল সেটা, তুই শুধু মানুষকে বিলোতে থাকবি। রাজত্বে থাকতো না হয় বুঝতাম, টানাটানির সংসার। নিজের ঘরে এসে ভেজা কাপড়গুলো দড়ির ওপর ঝুলিয়ে রাখলো কাসেদ। আলনা থেকে একটা গেঞ্জি টেনে নিয়ে পড়ল। তারপর উনুনের পাশে এসে বসে বলল, বিলোচ্ছি কে বলল মা? ছাতাটা ভদ্রলোক কিছুক্ষণের জন্য চাইলেন, তাই দিলাম। ওটা তো আর চিরকালের জন্য দেইনি, কালই আবার চেয়ে নিয়ে আসবো। মা এই অবসরে তসবি গুনছিলেন আর মনে মনে কি যেন পড়ছিলেন তিনি। থেমে বললেন, আনবি যে তা তো আমি জানি। কটা দিন কটা জিনিস তুই ফেরত নিয়ে এসেছিস শুনি? এই তো গেল শীতে তোর বাবার কম্বলটা যে নিয়ে কোন এক বন্ধুকে দিলি, তার কি হলো? কি আর হবে মা, একদিন সে নিজেই এসে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে যেতে ওর বয়ে গেছে। অমন জিনিস কেউ পেলে আর হাতছাড়া করে? লোকটাকে তুমি শুধু শুধু সন্দেহ করছো মা। ও বড় ভালো লোক। হাত জোড়া উনুনের উপর ছড়িয়ে দিল কাসেদ। একটু গরম হয়ে নিতে চায় সে। মা বললেন, তুই তো দুনিয়া শুদ্ধ লোককে ভালো বলিস, আজ পর্যন্ত একটা লোককে খারাপ বলতে শুনলাম না। সেদিন মুদি এসে যাচ্ছে তাই গালাগালি দিয়ে গেল, তাকে একটা কথা বলেছিলি তুই? মা সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। কাসেদ নীরবে আগুন পোহাতে লাগলো। নাহার এতক্ষণে একটা কথাও বলেনি, চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল। সহসা উনুন থেকে মুখখানা তুলে আস্তে করে বলল, তোমার নামাজের সময় হয়ে গেল মা। মা বললেন, তাই তো। বলে উঠে তাড়াতাড়ি চলে গেলেন তিনি। চুলার উপরের চালগুলো ততক্ষণে ফুটতে শুরু করেছে। ঢাকনিটা তুলে পানির পরিমাণটা দেখে নিল নাহার। কাসেদ তখনও চুপ করে আছে, নীরবে কি যেন ভাবছে সে। নাহার এক সময় বলল, জাহানারা এসে আজ অনেকক্ষণ বসেছিলেন। কখন এসেছিল সে? গলাটা যেন সহসা কেঁপে উঠল তার। নাহার মৃদু গলায় বলল, সকালবেলা। কিছু বলে গেছে তোমায়? কাসেদের কণ্ঠে উৎকণ্ঠা। নাহার বলল, না, একখানা চিঠি রেখে গেছে। চিঠিটা কোথায়? আপনার টেবিলের উপর রাখা আছে। ঘাড় নিচু করে আবার আপন কাজে মন দিল নাহার। চোখ জোড়া একবার তুলে কাসেদের দিকে তাকালে সে হয়তো দেখতে পেত সারা মুখ তার লাল হয়ে গেছে। উনুনের উপর থেকে হাতখানা সরিয়ে এনে পরক্ষণে উঠে দাঁড়ালো কাসেদ। দ্রুত পায়ে নিজের কামরায় এসে টেবিলের দিকে তাকালো সে। চিঠিখানা একটা বইয়ের নিচে চাপা দিয়ে রাখা। মুহূর্তে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় জমালো মনে। চিঠিতে কি লিখেছে জাহানারা? আর কেনই বা এতক্ষণ বসেছিল সে? কাল বিকেলে নবাবপুরে দেখা হয়েছিল ওর সঙ্গে, অনেকক্ষণ কথাও বলেছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভোর না হতে আবার সে বাসায় আসলো কেন? বাসায় অবশ্য প্রায়ই আসে জাহানারা, কাসেদ না থাকলে মায়ের সঙ্গে বসে গল্প করে,
কথা বলে। খামের ভেতর থেকে কাগজের টুকরোটা বের করে নিয়ে আগ্রহের সঙ্গে পড়ল কাসেদ। জাহানারা লিখেছে, অনেকক্ষণ বসেও আপনাকে না পেয়ে অবশেষে চলে যাচ্ছি। বিশেষ প্রয়োজন ছিল। সময় করে একবার আসবেন কিন্তু বাসায়। আপনাকে আমার বড় দরকার। চিঠিটা বার কয়েক পড়ল কাসেদ, বিশেষ করে শেষ লাইনটা। সেখানে যেন একটু অন্তরঙ্গতার ছোঁয়া রয়েছে, আন্তরিকতার স্পর্শ। কাগজটা আবার ভাঁজ করে বইয়ের মধ্যে রেখে দিল সে। তারপর নীরবে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে এখনও ঝুপঝাপ বৃষ্টি পড়ছে। সরু গলিটায় একটা মানুষও নেই। সবাই বুঝি ঘরে খিল এঁটে ঘুমোবার আয়োজন করছে এখন, কিংবা বিছানায় বসে গল্প করছে, রূপকথার গল্প। কাসেদ ভাবল, আকাশটা পরিষ্কার হয়ে গেলে এখনই সে জাহানারাদের ওখানে যেতে পারত। প্রয়োজনটা জেনে নেওয়া যেত ওর কাছ থেকে, নইলে রাতটা বড় উৎকণ্ঠায় কাটবে। কেন যেতে লিখেছে জাহানারা? জানালার পাশ থেকে সরে এসে বিছানায় বসল কাসেদ। ওর মনে এখন রঙের ছোঁয়া লেগেছে। দু চোখে স্বপ্নের আবির ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। একদিন জাহানারাকে বিয়ে করবে কাসেদ। অর্থের প্রতি তার লোভ নেই। এক গাদা টাকা আর অনেকগুলো দাসী বাঁধের স্বপ্নও সে দেখে না। ছোট্ট একটা বাড়ি থাকবে তার, শহরে নয়, শহরতলিতে, যেখানে লাল কাঁকড়ের রাস্তা আছে আর আছে নীল আর সবুজের সমারোহ। মাঝে মাঝে দুপায়ে কাঁকড় মারিয়ে বেড়াতে বেরোবে ওরা, সকালে কিংবা সন্ধ্যায়। রাস্তায় লোকজনের ভিড় থাকবে না। নিরালা পথে মন খুলে গল্প করবে ওরা, কথা বলবে। আজকের বিকালটা বড় সুন্দর, তাই না? কালও এমনটি ছিল। চিরকাল যদি এমন থাকে তাহলে বড় একঘেয়ে লাগবে। সহসা শব্দ করে হেসে উঠবে জাহানারা। হয়তো বলবে, একটানা সুখ আমি চাই না, মাঝে মাঝে দুঃখেরও প্রয়োজন আছে, নইলে সুখের মূল্য বুঝবো কেমন করে? ওরা কথা বলবে, আরও অনেক কথা, কখনো কানে কানে, কখনো মনে মনে, কখনো নীরবে। তারপর রাত নেমে আসার সঙ্গে সঙ্গে ভাষায় ফিরে আসবে ওরা। সামনের বাঁকানো বারান্দায় বেতের টেবিলের উপর 2 কাপ চা রাখা। গরম চায়ের উত্তাপ যেন বারবার দেহকে স্পর্শ করছে এসে। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে চায়ের পেয়ালায় চুমুক দিবে ওরা। কি ভাবছো? কিছু না। আমার কি মনে হচ্ছে জানো? কি? তোমার কপালে যদি একটা তারার টিপ পরিয়ে দিতে পারতাম। কাসেদ লক্ষ্যও করেনি কখন নাহার এসে বিছানার পাশে বসেছে। ওর হাতের চুড়ির শব্দে সহসা যেন সম্বিত ফিরে পেল সে। নাহার বলল, উঠুন, চাদরটা ভালো করে বিছিয়ে দিই। ও। সরে এসে টেবিলের সামনে বসলো কাসেদ। এলোমেলো চাদরটা তুলে নিয়ে ভালো করে বিছিয়ে দিচ্ছে নাহার। ছিপছিপে দেহ, ময়লা রং আর মিষ্টি চেহারার নাতিদীর্ঘ মেয়েটি বড় কম কথা বলে। প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও কোনো সময় মুখ দিয়ে বেরোবে না তার। আচ্ছা নাহার, ও এখানে কতক্ষণ বসেছিল? কে? নাহার অবাক চোখে তাকালো। কাসেদ অপ্রস্তুত স্বরে বলল, জাহানারার কথা বলছি। অনেকক্ষণ। কাসেদ চুপ করে গেল। পাশের ঘর থেকে মায়ের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে। টেনে টেনে সুর করে পড়ছেন তিনি। রোজ পড়েন, সকালে, দুপুরে আর রাতে। মাসে একবার করে কোরআন শরীফ খতম করা চাই, নইলে উনি শান্তি পান না। রাতে ভালো করে ঘুমও হয় না তার। মাঝে মাঝে কাসেদ বলে, মা, এত পুণ্য দিয়ে কি করবে তুমি শুনি? মা হেসে জবাব দেন, এ কি শুধু আমার নিজের জন্য রে, তোদের জন্য নয়? বলতে গিয়ে সহসা মায়ের মুখখানা ম্লান হয়ে আসে। হয়তো মৃত স্বামীর কথা সেই মুহূর্তে মনে পড়ে তার। বাবা ছিলেন একেবারে উল্টো মেরুর মানুষ। ভুলেও কোনোদিন ধর্মকর্মের ধার ধারতেন না তিনি। একবেলা নামাজ কিংবা একটা রোজাও কখনো রাখেননি। মা কিছু বলতে গেলেই উল্টো ধমক দিতেন, বলতেন, ওসব বাজে কাজে সময় ব্যয় করার কোনো ধৈর্য আমার নেই। মা হতেন, কিন্তু সাহস করে আর কিছু বলতেন না। বাবা মারা গেছে আজ কতদিন। আজও রাত জেগে মা বাবার জন্য প্রার্থনা করেন, কান্নাকাটি করেন খোদার কাছে, বলেন, ওকে তুমি মাফ করে দিও খোদা, ওর সব অপরাধ ক্ষমা করে দিও। কাছের চারপাশে তাকিয়ে দেখল বিছানাটা সুন্দর করে বিছিয়ে দিয়ে নাহার ইতিমধ্যে সরে পড়েছে। রান্নাঘরে বোধহয় খাওয়ার আয়োজন করছে সে এখন। বইটা খুলে জাহানারার চিঠিখানা আবার বের করলো কাসেদ। হাতের লেখাটা ওর বেশ পরিষ্কার আর ঝকঝকে। জাহানারা, আমি তোমাকে ভালোবাসি জাহানারা। জাহানারা নীরব, চোখজোড়া মাটিতে নামিয়ে নিয়ে কি যেন গভীরভাবে ভাবছে সে। সারা মুখে ঈষৎ বিস্ময়, সারা দেহ উৎকণ্ঠায় কাঁপছে তার। সন্দেহ আর সম্ভাবনার দোলায় দুলছে তার মন।
কাসেদ ভয়ে ভয়ে আবার জিজ্ঞেস করলো, তুমি কি আমায় ভালোবাসো না জাহানারা? জাহানারার ঠোঁটের কোণে এতক্ষণে এক টুকরো হাসি জেগে উঠল। ধীরে ধীরে সে হাসির চোখে আর চিবুকে ছড়িয়ে পড়ল তার। লজ্জায় মাথাটা নত হয়ে এলো। মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে ফিসফিস করে সে বলল, তুমি কি কিছুই বোঝো না? কাসেদ নীরব। মুহূর্তে আনন্দে বাকশক্তি হারিয়ে ফেলেছে সে। দীর্ঘ সময় ধরে দিনে রাতে যাকে নিয়ে অশেষ কল্পনার আলপনা বুনত, সে আজ তার কাছে ধরা দিয়েছে। জাহানারা মিষ্টি করে হেসে ডাকল, বলো। চোখ তুলে তাকাতে সংকোচ বোধ করছে মেয়েটি। কাসেদ বলল, তুমি আমাকে বড় অবাক করলে। কেন? আমি ভাবতে পারিনি তুমি আমাকে ভালোবাসতে পারো। অমন করে ভাবতে গেলে কেন? জানি না, শুধু জানি এই প্রশ্ন বারবার আমাকে যন্ত্রণা দিত। আরও কি যেন বলতে যাচ্ছিল সে। জাহানারা কাছে সরে এসে একখানা হাত রাখল ও নরম তুলতুলে চুলের অরণ্যে। তারপর ধীরে ধীরে সিঁথি কাটতে কাটতে মৃদু গলায় বলল, থাক, ওসব কথা এখন থাক, অন্য কিছু বলো। কাসেদ ওর চোখে চোখ রেখে আস্তে করে শুধালো, কি বলবো? কি রে, বিড়বিড় করে কী সব বকছিস তুই? মায়ের কণ্ঠস্বরের তীরের ফলার মতো কানে বিঁধল তার। কাসেদ চমকে উঠে বসল। মা ওর মাথার উপরে একখানা হাত রেখে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, আজকাল অমন করে তুই কি ভাবিস বলতো? কাসেদ ইতস্তত করে বলল, ও কিছু না মা, চলো, ভাত দেবে এখন, বড় খিদে পেয়েছে। মা ভর্ৎসনা করে বললেন, খিদে পেয়েছে এতক্ষণ বলিসনি কেন? চল, খাবি চল, ওঠ, হাত মুখ ধুয়ে নে। বলতে বলতে বেরিয়ে গেলেন তিনি। রান্নাঘরে নাহার এখন খাবার সাজাচ্ছে। বাইরে বৃষ্টি এখনও থামেনি, বাতাস বেড়েছে আরও। পরদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে জাহানারাদের বাসায় গেল কাসেদ। বাসাটা ওদের পুরনো পল্টনে, একতলা বাড়ি, সদ্য চুনকাম দেয়া, সামনে বাগান। ওখানে বসে বিকেলে ওরা চা খায়, গল্প করে। পথে যেতে যেতে কাসেদ ভাবল, জাহানারা হয়তো তার অপেক্ষায় এতক্ষণে অধীর হয়ে আছে। ঘর ছেড়ে বারবার বারান্দায় বেরিয়ে আসছে সে। চেয়ে চেয়ে দেখছে লোকটা আসছে কি না। সে কি আসবে না আজ? পাতলা কপালে সরু সরু রেখা এঁকে শোবার ঘরে চলে গেল জাহানারা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাখানা দেখল সে। বড় ম্লান মনে হচ্ছে আজ। কিছুই ভালো লাগছে না, মন বসতে চাইছে না কোনো কাজে। বিকেল হয়ে গেল, কাসেদ আসছে না কেন এখনও? ভাবতে বড় ভালো লাগলো ওর। মনটা খুশিতে ভরে গেল। জাহানারা কি সত্যি ওকে ভালোবাসে? বাসার কাছে এসে কাসেদ দেখল সামনের বাগানে অনেক লোকের ভিড়, ছেলে বুড়ো মেয়ে। দেখে অবাক হলো সে। সবার পরনে সদ্য ধোয়ানো কাপড়, হাসছে, কথা বলছে, মাঝে মাঝে চানাচুর আর ডালমুট খাচ্ছে। একখানা পিরিচ হাতে অনেকগুলো মেয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে জাহানারা। আজ সুন্দর করে সেজেছে সে। পরনে হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো খোঁপায় বাঁধা, চারপাশে তার সাদা ফুলের মালা জড়ানো, কপালে কুমকুমের টিপ। কাসেদকে দেখতে পেয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো জাহানারা। আপনি এলেন তাহলে? এক মুখ হেসে বলল সে। হাসলে ওকে আরও সুন্দর দেখায়। সরু দাঁতগুলো মুক্তোর মতো চিকচিক করে ওঠে। কাসেদ শুধল, না আসার কোনো হেতু ছিল কি? যাকগে, বাড়িতে এত অতিথির ভিড় কেন? জাহানারা জিভ কেটে বলল, ওমা, আপনি জানেন না বুঝি? আজ আমার জন্মদিন। জানব কি করে বলুন? কিছু বলতে গিয়েও থেমে গেল কাসেদ। জাহানারা পরক্ষণে বলল, তাই তো, আপনাকে বলতে ভুলেই গিয়েছিলাম আমি। কিছু মনে করেননি তো? না, এতে মনে করার কি আছে? নিজেই যেন লজ্জা পেল কাসেদ। জাহানারা বলল, আসুন, কিছু মুখে দিন। চা খাবেন না কোল্ড ড্রিঙ্ক? কথাগুলো কাসেদের কানে পৌঁছলো কি না বোঝা গেল না। মুহূর্তে সে বড় বিব্রত বোধ করল। চারপাশে তাকিয়ে দেখল অনেকগুলো চোখের দৃষ্টির মাঝখানে সে দাঁড়িয়ে। জাহানারা আবার বলল, দাঁড়িয়ে কেন? বসুন। কাসেদ ইতস্তত করে শুধল, আমায় ডেকেছেন কেন বললেন না তো? ভ্রুজোড়া তুলে জাহানারা বলল, ও হ্যাঁ, সে পরে আলাপ করা যাবে, আগে কিছু খেয়ে নিন। অফিস থেকে এসেছেন, চেহারা দেখে মনে হচ্ছে পথে কিছুই খাননি, তাই না? কাসেদের মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। কিছু বলতে চেষ্টা করলো সে, পারল না। দুটি মেয়ে দল ছাড়া হয়ে জাহানারার পাশে এসে দাঁড়িয়েছিল আর অর্থপূর্ণ দৃষ্টিতে দেখছিল তাকে। জাহানারা মৃদু হেসে বলল, আসুন, এদের সঙ্গে পরিচয় করিয়ে দেই আপনার। মিলি চৌধুরী আমার অনেক কালের বান্ধবী, ইডেনে পড়ে। আর এর নাম শিউলি, আমার কাজিন। আর ইনি হলেন কাসেদ আহমেদ, নাম হয়তো শুনে থাকবে তোমরা, কবিতা লেখেন। মিলি আর শিউলি হাত তুলে আদাব জানালো।
পরিমিত হাসল দুজনে। মিলি জানতে চাইল, আপনি কী ধরনের কবিতা লেখেন? কাসেদ বলল, লিখি না, এককালে লিখতাম। ইতিমধ্যে জাহানারা সরে গেছে সেখান থেকে। অদূরে কয়েকটি ছেলেমেয়ের সঙ্গে কথা বলছে সে। শিউলি শুধালো, আপনার কোনো বই বেরিয়েছে? কাসেদ সংক্ষেপে বলল, না। মিলি বলল, আসুন, বসা যাক। বাগানের এক কোণে তিনখানা বেতের চেয়ার টেনে গোল হয়ে বসল ওরা। কাসেদ নীরব। মিলি আকাশের দিকে তাকিয়ে কী যেন দেখছে। শিউলি মিটিমিটি হাসছে। দোহারা গড়ন, ময়লা রং, লম্বা মুখের ওপর নাকটা বড় ছোট হলেও বেমানান মনে হয় না। চোখের নিচে সরু একটা কাটা দাগ, ভ্রুতে সুরমা টানা। কাসেদের মুখের উপরে চঞ্চল চোখজোড়া মেলে ধরে হাসছে সে। অস্বস্তিতে মুখখানা অন্যদিকে সরিয়ে নিল কাসেদ। আর চোখে মেয়েটিকে আরেকবার দেখল সে। এখনও তাকিয়ে মেয়েটি, এখনও। সহসা মিলি শুধল, আপনি কোথায় থাকেন কাসেদ সাহেব? কাসেদ মৃদু গলায় বলল, কলতা বাজারে। বাসায় কে আছে আপনার? মা আছেন আর এক দূর সম্পর্কীয়া বোন। শিউলি হাসছে। হাসুক। জাহানারা এখনও এলো না। একদল ছেলেমেয়ের সঙ্গে কথা বলছে সে। ওদের কথা যেন ফুরবে না কোনো দিন। মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠল কাসেদ। এ কী বলছেন আপনি? জাহানারা অবাক চোখে তাকালো ওর দিকে। মৃদু গলায় বলল, আপনাকে ভালোবাসার কথা কোনোদিন ভুলেও ভাবিনি আমি। কোনোদিনও না জাহানারা? কাতর কণ্ঠে শুধালো সে। না। কিন্তু কেন? বলতে পারো কেন? সহসা তার কণ্ঠস্বর দৃঢ় শোনালো। সামনে ঝুঁকে পড়ে কাসেদ বলল, যাকে এত কাছে ঠাঁই দিয়েছ তাকে আরও কাছে টেনে নিতে ভয় কিসের? ভয়? আমি তো ভয়ের কথা বলিনি। তবে কেন তুমি ভালোবাসবে না আমায়? ভালো লাগে না বলে। সহসা সুরেলা কণ্ঠে হেসে উঠল জাহানারা। না, জাহানারা নয়, শিউলি। শিউলি হাসছে এখনও। আপনি মনে মনে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলেন কাসেদ সাহেব? শিউলি শুধালো। কাসেদ অপ্রস্তুত গলায় বলল, কই না তো। আপনি কি করে বুঝলেন কথা বলছি? আমি সব বুঝি, আস্তে করে বলল সে। বলে অন্য একটা টেবিলে সরে গেল সে। মিলি তার ব্যাগ থেকে কাঁটা আর উল বের করে আপন মনে মোজা বুনছে। কাসেদের চোখে চোখ পড়তে মৃদু গলায় বলল, মেয়ের জন্য। আপনার মেয়ে আছে বুঝি? বোকার মতো প্রশ্ন করে বসল কাসেদ। মিলির মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। মৃদু হেসে বলল, হ্যাঁ, বড্ড দুষ্টু। খালি পায়ে হাঁটে, কেবল ঠান্ডা লাগায়। আবার মোজা বোনায় মন দিল মিলি। কাসেদ নীরব। এই একা বসে থাকতে থাকতে বড় বিরক্তি লাগছে ওর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাসেদ। ওর দিকে চোখ পড়তে জাহানারা দ্রুত পায়ে এগিয়ে এলো সামনে। এ কি, আপনি চলে যাচ্ছেন নাকি? বসে বসে আর কি করব বলুন? জাহানারাকে চুপ থাকতে দেখে কাসেদ আবার বলল, কেন ডেকেছিলেন বললেন না তো? ও হ্যাঁ, জাহানারা মৃদু হেসে বলল, আমি সেতার শিখব ঠিক করেছি। একজন মাস্টার দেখে দিতে পারেন? কাসেদ বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই বুঝি জাহানারার একান্ত প্রয়োজনীয় কথা? এর জন্যই বাসায় যাওয়া আর অনেকক্ষণ ধরে বসে থাকা? কাসেদ হতাশ হলো। জাহানারা বলল, চুপ করে রইলেন যে? কাসেদ বলল, না ভাবছিলাম আপনার হঠাৎ সেতার শেখার শখ হলো কেন? জাহানারা বলল, এমনি। কাসেদ বলল, বেশ, মাস্টার না হয় আপনাকে ঠিক করে দেব। কিন্তু? কিন্তু কি? কিছুদিন পর আবার ছেড়ে দেবেন না তো? দেখুন। সারা দেহে দৃঢ়তা এনে জাহানারা বলল, আমি এক কথার মেয়ে। কাসেদ মৃদু হেসে বলল, বেশ, শুনে সুখী হলাম। এখন তাহলে চলি, আবার দেখা হবে। জাহানারা বলল, যাবেন? আচ্ছা। বলে আবার সে ছেলে মেয়ের জটলার দিকে এগিয়ে গেল সে। কাসেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। চারপাশে তাকিয়ে দেখল জন্মদিনের আসরে আগত ছেলেদের, মেয়েদের, বুড়ো আর বুড়িদের। তারপর যখন সে বাইরে বেরোতে যাবে, এমনি সময় শিউলি পেছন থেকে ডাকল, চলে যাচ্ছেন বুঝি? কাসেদ ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ। শিউলি ঠোঁট কেটে বলল, যাবার আগে আমাদের কাছ থেকে বিদায় নেওয়া উচিত ছিল, তাই নয় কি? কাসেদ লজ্জা পেল। ইতস্তত করে বলল, বড় ভুল হয়ে গেছে। আর আপনারাও সবাই কথা বলছিলেন কি না, তাই। আচ্ছা, এখন চলি। দাঁড়ান। কাসেদকে অবাক করে দিয়ে শিউলি পরক্ষণে বলল, আমিও বাসায় ফিরব ভাবছি, চলুন, একসঙ্গে যাওয়া যাবে। দুহাতে পরনের শাড়িটা আলতো করে গুটিয়ে নিল শিউলি। খোঁপাটা দেখল ঠিক আছে কি না। তারপর কাসেদের দিকে তাকিয়ে মিষ্টি হাসল সে। কিছুক্ষণ পথ ওরা নীরবে হেঁটে গেল পাশাপাশি। শিউলি কোথায় যাবে কাসেদ জানে না।
কোথায় বাসা ওদের সে প্রশ্নও করেনি সে, শুধু জানে জাহানারার কাজিন শিউলি। শিউলি আজ বিকেলে ওর সঙ্গে পথ হাঁটছে। আরও অনেক পথ পেরিয়ে এসে সহসা কাসেদ শুধালো, আপনি কোন দিকে যাবেন? কেন, আপনি যেদিকে যাচ্ছেন। শিউলি নির্লিপ্ত। কাসেদ ঠকিলে বলল, আমি এখন বাসায় যাব। বেশ তো, চলুন না। দু চোখে হাসি ছড়িয়ে শিউলি বলল, আমাকেও বাসায় ফিরতে হবে। একটুকাল থেমে সে আবার যোগ করল, আপনাদের খুব কাছাকাছি থাকি। কাসেদ অবাক হলো, তাই নাকি? কই বলেননি তো। এই তো পরিচয় হলো, বলবার সুযোগ দিলেন কোথায়? শিউলি মুখ তুলে তাকালো ওর দিকে। কাসেদ কিছু বলতে গিয়েও চুপ করে গেল। ওরা তখন স্টেডিয়ামের কাছাকাছি এসে গেছে। রাত নামছে ধীরে ধীরে। বিজলি বাতিগুলো জ্বলছে মিটিমিটি। চারপাশের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। খেলার মাঠের সামনেকার গোল চত্বরটিতে লোকজন বসে বসে গল্প করছে। খেলার গল্প, সিনেমার গল্প, আর মাঝে মাঝে চিনেবাদাম কিনে খাচ্ছে ওরা। সহসা হেসে উঠল শিউলি। আচ্ছা, আমরা এভাবে হাঁটছি কেন বলুন তো? একটা রিক্সা নিয়ে গেলেই তো পারি। একটু পরে একখানা রিক্সায় চড়ে বসলো ওরা। একটা অপরিচিত মেয়ের সঙ্গে রিক্সায় বসার অভিজ্ঞতা এই প্রথম, তাই বারংবার অস্বস্তি বোধ করছিল কাসেদ। কপালে মৃদু ঘাম জমছিল এসে। বারবার ওর কাছ থেকে সরে সরে বসার চেষ্টা করছিল সে। ওর অবস্থা লক্ষ্য করে শিউলি ঠোঁট টিপে হাসল। আপনি ভয় পাচ্ছেন বুঝি? কাসেদ অপ্রস্তুত গলায় বলল, কই না তো। তাহলে অমন করছেন কেন? না, এমনি। লজ্জা কাটিয়ে ওর সঙ্গে সহজ হবার চেষ্টা করলো কাসেদ। আপনার বাবা বেঁচে আছেন? আছেন। মা? আছেন। বাবা কি করেন? সহসা শব্দ করে হেসে উঠল শিউলি। এত সব জানতে চাইছেন কেন বলুন তো? বিয়ের সম্বন্ধ পাঠাবার চেষ্টা করছেন বুঝি? শিউলি ঝুঁকে তাকালো ওর মুখের দিকে। ওর কথা শুনে বিস্ময়ে হতভাগ হলো কাসেদ। হঠাৎ সে ভীষণ গম্ভীর হয়ে গেল। শিউলি আস্তে করে বলল, রাগ করলেন তো? করুন, অমনি সবাই আমার উপর রাগ করে। আপনি অবশ্য ওদের সবার মতো কিনা জানি না। ক্ষণকাল থেমে শিউলি আবার বলল, জানেন, আমি অনেক লোকের সঙ্গে মিশেছি। ওরা অনেকেই আপনার বয়সী কিংবা ছোট, কেউ আরও বড়। ওদের সঙ্গে বন্ধু হিসেবেই মিশতাম আমি। আপনি হয়তো বলবেন, এদেশে পুরুষে মেয়েতে বন্ধুত্ব চলতে পারে না। আমি বলবো, ওটা ভুল। ওটা আপনাদের মনের সংস্কার ছাড়া আর কিছু নয়। এই যে আমরা দুজন এক রিকশায় চড়ে বাসায় ফিরছি, লোকে দেখে কত কিছুই না ভাবতে পারেন, কিন্তু আমি জানি আমাদের মনে কোনো দুর্বলতা নেই। কাসেদ নড়ে চড়ে বসল। শান্ত শিশুর মতো নীরবে শিউলির কথাগুলো শুনছে সে। গাল বেয়ে মৃদু ঘাম ঝরছে তার। বড় রাস্তা পেরিয়ে রিকশাটা একটা গলির মধ্যে ঢুকল। শিউলি বলল, জানেন, ওরা কেউ আমার বন্ধুত্বের মূল্য দিতে পারেনি। কিছুদিন মেলামেশার পরেই ওদের ব্যবহার কেমন যেন পাল্টে যেত। আমার চোখে মুখে চেহারায় কী যেন খুঁজে বেড়াতো ওরা। আমি দেখে ঠিক বুঝতে পারতাম না। তারপর বলতে গিয়ে আবার হেসে উঠল শিউলি। তারপর যা আশঙ্কা করতাম তাই হতো। ওরা প্রেম নিবেদন করে বসতো আমায়। কি বিশ্রী ব্যাপার দেখুন তো। কাসেদের মুখের দিকে তাকালো শিউলি। ওর চেহারায় কি প্রতিক্রিয়া হলো তাই হয়তো লক্ষ্য করছিল সে। কাসেদ নীরব। হঠাৎ সে প্রশ্ন করল, আপনার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, ওরা বিব্রত বোধ করে। কিন্তু শিউলির চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। যেন এমনই প্রশ্নের সঙ্গে সে বহুদিন থেকে পরিচিত। বহুবার তাকে এর জবাব দিতে হয়েছে। তাই পরক্ষণেই শিউলি বলল, অত্যন্ত সহজভাবেই বলল, বয়স জানতে চাইছেন কেন? ভাবছেন বুঝি আমি অল্প বয়সে পেকে গেছি? কাসেদ বলল, না, ঠিক তার উল্টো। বয়স হলে কী হবে, আপনি আসলে একেবারে বাচ্চা রয়ে গেছেন এখনও। শিউলি মুহূর্ত কয়েক স্থির চোখে তাকিয়ে রইল ওর দিকে, যেন এর আগে এমনি উত্তর সে কোনো দিন শোনেনি। ওকে চুপ থাকতে দেখে কাসেদ জিজ্ঞেস করলো, চুপ করে গেলেন যে, কি ব্যাপার, রাগ করেননি তো? রাগ? অপূর্ব ভঙ্গি করে শিউলি জবাব দিল, আপনি আমার কে যে আপনার ওপর রাগ করব? কাসেদ বেশ বুঝতে পারল এই মেয়ের সঙ্গে কথা বলায় সে পেরে উঠবে না। তবু শিউলিকে ভালো লাগে ওর। বেশ মেয়ে, বড় সরল মেয়ে শিউলি। কিছুক্ষণের পরিচয়ে বড় সহজ হয়ে এসেছে সে। যে কথাগুলো সকলকে বলা যায় না তাও সে বলছে তাকে। জাহানারা যদি শিউলির মতো হতো। কাসেদ ভাবল নীরবে। শিউলি বলল, আমার আর সব বন্ধুরা যদি আপনার মতো হতো তাহলে বড় ভালো হতো, তাই না কাসেদ সাহেব? কাসেদ বলল, আমি আপনার বন্ধুদের কোনো দিন দেখিনি, সুতরাং
তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে পারছি না। তবে আমাকে কেন যে আপনি আদর্শ বন্ধু বলে ভাবছেন তা ঠিক বুঝতে পারলাম না। এ কি আপনার উচিত হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, অত্যন্ত জোরের সঙ্গে জবাব দিল শিউলি। আজকাল আর মানুষ চিনতে আমার ভুল হয় না। আপনাদের মতো পুরুষদের চোখের দিকে তাকালেই মনের ভাষাটা পড়ে নিতে পারি আমি, বুঝতে পারি লোকটা কেমন। শিউলি থামল। কাসেদ মৃদু হেসে বলল, অল্প বয়সে দেখি অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার। অভিজ্ঞতা কম বেশি সবারই হয়, শিউলি গম্ভীর গলায় জবাব দিল। তবে কেউ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, কেউ নেয় না। আপনি কোন দলে? শিউলি বলল, প্রথমোক্ত। কাসেদ বলল, তাহলে নতুন কোনো পুরুষের সঙ্গে আপনার বন্ধুত্ব না করাই উচিত। আজ্ঞে, ঠিক হলো না। শিউলি পরক্ষণেই বলল, বলুন পুরুষটিকে যাচাই করে নিয়ে তারপর বন্ধু বানানো উচিত। আমাকে যাচাই করেছেন কি? অবশ্যই। কখন করলেন? আপনার অজান্তে। মুখ টেপে হাসল শিউলি। আমার বাসায় এসে গেছে, এখানে নামতে হবে আমার। রিকশাটা থামিয়ে ছাই রঙের একটা দোতলা বাড়ির সামনে নেমে পড়ল শিউলি। বাড়ির বারান্দায় উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো সে। বলল, আবার দেখা হবে। সময় করে একবার আসুন না আমাদের বাসায়, কাল কিংবা পরশু। কাসেদ সংক্ষেপে বলল, আসবো। রিকশা থেকে মুখ বের করে ওদের বাসা ভালো করে দেখে নিল সে। দেখল এক বুড়ো দোতলার বারান্দায় দাঁড়িয়ে নীরবে দেখছেন ওদের। বাসায় এসে আর একবার জাহানারা ও শিউলির কথা ভাবল কাসেদ। দুটি মেয়েতে কি আশ্চর্য ব্যতিক্রম। জাহানারাকে সে আজ অনেক দিন থেকে চেনে। কতদিন সে গেছে ওদের বাসায়। সেও এসেছে এখানে। সাহিত্য নিয়ে আলোচনা করেছে ওরা। তর্ক করেছে ইকবালের দর্শন নিয়ে, রবি ঠাকুরের কবিতা নিয়ে। মাঝে মাঝে ব্যক্তিগত আলোচনার আশেপাশে এলেও গভীরে যায়নি কোনো দিন। ইচ্ছে করেই যেন এড়িয়ে গেছে জাহানারা। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে টেবিলের উপর থেকে একটা খাতা টেনে নিয়ে বসলো কাসেদ। কবিতা লিখবে। বহুদিন কিছু লেখা হয়নি। পাশের ঘরে ছোট খালুর সঙ্গে কথা বলছেন মা। তাদের কথাগুলো এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে কাসেদ। মা বলছেন, ওদের দুজনকে নিয়েই তো আমার যত দুশ্চিন্তা। নিজের জন্য ভাবিনি, বুড়ো হয়ে গেছি, কাল বাদে পরশু একদিন তো কবরে যেতে হবে। খালু বললেন, সব বুড়ো বুড়োদেরই ওই একই চিন্তা বড়বু। ছেলে মেয়েদের একটা হিল্লে হোক, 2 পয়সা রুজি রোজগার করে নিজের পায়ে দাঁড়া করা। আরও কি যেন বলতে যাচ্ছিলেন তিনি। মা কথার মাঝখানে বাধা দিয়ে বলে উঠলেন, নাহারের জন্য একটা ছেলে দেখে দাও না, বয়স তো আর কম হলো না। খালু বললেন, আজকাল ছেলে পাওয়া বড় ঝকমারি বড়বু। ম্যাট্রিক পাশ করা ছেলে, সেও আবার ম্যাট্রিক পাশ করা মেয়ে চায়, বুঝলেন না? মা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর অস্পষ্ট গলায় বললেন, মেয়ে আমার ম্যাট্রিক পাশ নয় সত্যি, কিন্তু ঘরকন্যায় ওকে কেউ হার মানাতে পারবে না। ক্ষণকাল নীরব থেকে মা আবার বললেন, কি যে হয়েছে আজকাল কিছু বুঝি নে। আমাদের জমানায় লোকে দেখতো মেয়ে কেমন রান্নাবান্না করতে পারে, ঘর সংসার করতে পারে। সে জমানা পুরনো হয়ে গেছে বড়বু। এখন লোকে লেখাপড়া না জানা বইয়ের কথা চিন্তাও করতে পারে না। খালু থামলেন। অনেকক্ষণ ওদের কোনো কথাবার্তা শোনা গেল না। হয়তো এখনো মনে মনে নাহারের কথা চিন্তা করছেন মা।